স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিরোধী দলের সংসদে স্লোগান দেয়া ঠিক হয়নি, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বললেন স্পিকার। রাশিয়ার জ্বালানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার, কেনা বেচার অনুমতি। এবার বিস্তারিত। সংসদের অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করলেও এটিকে প্রচলিত রীতি হিসেবে দেখছেন নবনির্বাচিত স্পিকার। তবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তাদের স্লোগান দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকারও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পরদিনই শুক্রবার সকালে উভয়ে স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। নতুন স্পিকার কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, এটি একটি প্রচলিত রীতি, তবে সংসদে স্লোগান দেওয়া তাদের ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ওয়াকআউট করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত বিধি, প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়াকআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের ওপর যেন আগামীতে কোনো আঘাত না আসে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ এবং জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হতো। কিন্তু বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে যাতে আগামী দিনগুলোতে সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। এই সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে আজ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। অস্ত্রোপচারের আগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে যান। তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। অমর একুশে বইমেলা শেষের পথে। 2 দিন পরই ভাঙবে বাঙালির প্রাণের এই আয়োজন। শেষ মুহূর্তে শুক্রবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। পাশাপাশি স্টলগুলোতে ঘুরে পছন্দের বই দেখে আরেকটি শিশু প্রহর কাটল ক্ষুদে পাঠকদের। ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা। সাপ্তাহিক ছুটির দিন অভিভাবকের হাত ধরে বইমেলায় এসেছে ছোট্ট পাঠকরা। আর 2 দিন পরই শেষ হবে মেলা। শিশু প্রহরে ছোটদের মূল আকর্ষণ ছিল পুতুল নাচ, সেই সাথে পাপেট শোতে নানা ধরনের মজার গল্প। এসবে মেতে ওঠে ক্ষুদে পাঠকরা। স্টলে ঘুরে বই দেখছে শিশুরা, তাদের পছন্দের বই কিনেও দেন অভিভাবকরা। বেশি ভিড় দেখা যায় গল্প, ছড়া, রূপকথা, বিজ্ঞান ভিত্তিক ও শিক্ষামূলক বই প্রকাশনার স্টলগুলোতে। আমরা আসলে চাই যে বাচ্চারা বই পড়ুক, তারা বই থেকে কিছু জ্ঞান অর্জন করুক। এই সমাজে যেহেতু অন্যায় অবিচারগুলো আছে, সেগুলি ভালো মন্দগুলো আছে, তারা একটু
বাছ বিচার করা শিখুক। আমি কিনতে চাচ্ছি এখন যেগুলো মানে রহস্য টাইপের, আর যে সায়েন্স ফিকশন আছে, আমার সায়েন্স ফিকশনগুলো স্পেশালি অনেক ভালো লাগে। বিভিন্ন রকমের বই সে দেখতে পাবে, রং করি বই দেখতে পাবে, তার বাংলার যে ইতিহাস ঐতিহ্য 21 সম্পর্কে সে জানতে পারবে। এর জন্যই ওদেরকে বইমেলাতে নিয়ে আসা। প্রকাশকরা জানান, খেলা কিংবা মজার ছলে শেখা যায় এসব বই বেশি আকৃষ্ট করছে পাঠকদের। শিশুদের জন্য এটা বেশ ইফেক্টিভ একটা জিনিস, এবং হাতে কলমে শেখার ব্যাপারটা যেহেতু আছে, তো ওরা বেশ মজা পায়। অনেক সময় রাজা বেশি খায়, পেট মোটা হয়ে যায়, তো আমাদের বেশি খাদ্যাভ্যাসের আমাদের দেহের জন্য ক্ষতিকর, সেটা বাচ্চাদের বোঝানো হয়েছে। বিভিন্ন মনীষীরা তাদের শৈশবকালে কি লক্ষণ ছিল, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম ছিল, ওই জিনিসটা এই বইটার মধ্যে আমি মেসেজ দিয়েছি। শুক্রবার বেলা 1টায় শিশুপ্রহর শেষ হওয়ার পর থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ছুটির সকালে বাজারে গিয়ে কিছুটা অস্বস্তিতে ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। লেবুর দাম এখনও চড়া, অবশ্য কিছুটা স্বস্তি আছে আলু ও পেঁয়াজে। ছুটির দিন সকালে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ভিড় বাড়লেও ক্রেতার কপালে চিন্তার ভাঁজ, কারণ সপ্তাহের ব্যবধানে অধিকাংশ পণ্যের দাম নাগালের বাইরে। প্রতি কেজি বেগুন 60 টাকা আর শসা কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকায়। রোজার আগেই উত্তাপ ছড়ানো লেবু এখনও আধিপত্য ধরে রেখেছে বাজারে। হালি প্রতি লেবু পাওয়া যাচ্ছে 80 থেকে 100 টাকায়। শসা, বেগুন, খালি লেবুর দামটা একটু আছে, আর তা না হলে সম্পূর্ণ সব জিনিসের দামই অনেক কম। লেবুর দাম কমছে না, শসা কোনো কিছুর দামই মোটামুটি আর কি স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক। লেবুর দাম একটু বেশি ছিল, এখন তো একটু কমছে। কিছুটা স্বস্তি থাকা টমেটো 40 টাকা, আলু 20 টাকা ও পেঁয়াজ 40 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। আলু 20 টাকা কেজি, পেঁয়াজ 35-40 টাকা কেজি, এর চেয়ে আর কমে কি হয়? সরবরাহ কম থাকার অজুহাতে আগুনের আঁচ লেগেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। দাম আগের চেয়ে বাড়ছে, 50 থেকে 100 টাকা কেজিতে বেড়ে গেছে। মাছই নাই, মাছ বাড়লেও তো আনা যায়। এই রুই মাছ কিনতাম 400 টাকা কেজি, হেরেছে এখন 500 টাকা 600 টাকা কেজি। গত সপ্তাহ থেকে আমার মনে হয় একটু এটা স্থিতিশীলই আছে, তবে যেরকম আশা করেছিলাম সেরকম নেই আর। ওই ইলেকশনের আগে মনে করেন 800 টাকা বেশি, আর এখনো মনে করেন 800 টাকা আছি। দাম কম হয় বাড়াও না আর কি, কারণ সামনের দিকে বাড়াচ্ছি না আমরা, যে রোজ আছে 6 টাকা 7 টাকা যেতে পারতে পারে, 2 দিনের মধ্যে আড়াই গেল দাম। রমজান শেষের দিকে হওয়ায় ছোলা ও ডালের দাম কিছুটা কমেছে। ঈদ ঘনিয়ে আসায় চাহিদার সাথে দাম বেড়েছে মশলার। যেমন আলু বকরা, কিশমিশ, এলাচ, এগুলো পার কেজিতে 300, 400, 500 টাকা এই 1 মাসের ভিতরে ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া লিটার প্রতি বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে 195 টাকায়। বাজারে 2-1টি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। জমে উঠেছে বরগুনা ও পিরোজপুরের ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের রং বেরঙের পোশাকের সমাহার বরগুনার বিপণী বিতানগুলোতে। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেচাকেনা চলছে পুরো দমে। যেটার দাম 800 টাকা আছে, তারা কিনা 1600 টাকা বা 2000 টাকাই চাচ্ছে। এখন বাচ্চাদের কসমেটিক্স বাকি আছে, আর আমার কেনাকাটা বাকি আছে। বাজেটের বাইরে হয়ে যায়, তারপরও বাচ্চা ফ্যামিলি এদের জন্য কিনতে হয়। নারীদের নতুন আকর্ষণীয় পোশাক, 3 পিস, তানাবানা, সারারা, আলিয়া কাট, নায়রা বেশি বিক্রি হচ্ছে। তবে এবছর ভারতের কোনো পণ্য না আসায় দেশি পণ্যের চাহিদা বেশি। এরই মধ্যে বেচাকেনাও বেড়েছে বলে জানায় বিক্রেতারা। এখন তুলনামূলক আগের থেকে বেচাকেনা ফিরে আসছে, মোটামুটি ভালো। 2 তারিখ বেতন পাওয়ার পর থেকে মাশাআল্লাহ বেচাকেনা খুবই ভালো। এবছর মোটামুটি ভালোই বেচাকেনা চলছে, ক্রেতাও আছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মালামাল আছে। পিরোজপুরে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। বাজারগুলো সরগরম ক্রেতাদের পদচারণায়। রং বেরঙের পোশাক কিনতেই ব্যস্ত ক্রেতারা। আম্মুর আর বাবার কেনাকাটা বাকি আছে, আমার জামা কিনতে অনেক ভালো লেগেছে। অলরেডি 2-3টা জামা কেনা হয়ে গেছে, এখনো জুতা, পরে আরো অর্নামেন্টস, কসমেটিক্স আর অনেক কিছুই বাকি আছে। গরমে একটু সুতি টাইপ হইলে ভালো হয়,
এজন্য সুতির দিকেই গুরুত্ব দিচ্ছি। ক্রেতারা জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম একটু বেশি, তবে দাম বেশি হলেও ঈদের কারণে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে বেশি দাম দিয়েই পোশাক কিনছেন তারা। শাড়ি 3 পিসের ব্যাপক চাহিদা আছে, গত বছরের তুলনায় এবছর ব্যবসা কিনা আশা রাখি ভালো হবে। এছাড়া পোশাকের পাশাপাশি জুতা ও কসমেটিক্সের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক রাশিয়ার জ্বালানি তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য 11 এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেল কেনা বেচার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে তেলের দাম দ্রুত বাড়ার আশঙ্কায় মার্কিন জ্বালানি বিভাগ তাদের কৌশলগত রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দেয়। এছাড়া তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক উন্নয়ন অর্থ কর্পোরেশনকে উপসাগরে জাহাজ চলাচলের জন্য বীমা ও আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাহাজগুলো নিরাপত্তা দেখবে মার্কিন নৌবাহিনী। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করলে 30 মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করার মন্তব্যের জবাবে লারিজানি পাল্টা এ হুমকি দেন। এদিকে শুক্রবার ভোরে নতুন দফায় ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 57 জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে ইসরায়েলকে আগের থেকে আরও বেশি শক্তিশালী হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে ইরাকে সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি সামরিক জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এছাড়া ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাগেরজাদে জীবিত আছেন বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজ। Ordinary citizens appear to be paying the heaviest, with more than 2,000 people reportedly injured since the conflict began. In addition to missiles, Iran reportedly... শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিরোধী দলের সংসদে স্লোগান দেয়া ঠিক হয়নি, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বললেন স্পিকার। রাশিয়ার জ্বালানি তেলের উপর যুক্তরাষ্ট্রের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার, কেনা বেচার অনুমতি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।